ডাব্লিউবি আপার প্রাইমারি টেটের প্রিপারেশন নিচ্ছ বা নেবে ভাবছো? কি পড়ছো? ঠিক পড়ছো তো? কিভাবে পড়বে আর কি বা পড়বে? একবার দেখে নাও ডিটেল সিলেবাস। তো চলো শুরু করি। আগে জানা দরকার যে এই যে পরীক্ষাটা হবে আপার প্রাইমারি টেট, তাতে আমাদেরকে কি কি পড়তে হবে, আমাদের কি কি টপিক আছে। আমাদের যে টপিকগুলো আছে সেগুলো একটা একটা করে বলি। ফার্স্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজ ওয়ান, যেটা আমরা পশ্চিমবঙ্গে বেশিরভাগ পড়ে থাকি বাংলা। এছাড়া উর্দু, হিন্দি, যে সমস্ত ল্যাঙ্গুয়েজ যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে তোমরা পড়েছো, সেই পরীক্ষাটা এখানে দিতে হবে। তো এটা দিতে হবে 30 নম্বরের। এটা হবে 30টা কোশ্চেন থাকবে, 30টা কোশ্চেন 30 নম্বর। ল্যাঙ্গুয়েজ টু, ল্যাঙ্গুয়েজ টু তে আছে কি? ইংলিশ। ইংলিশ পড়তে হবে আমাদের। ইংলিশে আছে 30 নম্বর। সিডিপি, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগগি, মানে শিশু মনস্তত্ত্ব। শিশু মনস্তত্ত্বের ওপরে আমাদেরকেও কিন্তু এখানে একটা পরীক্ষা দিতে হবে। চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগগি। এটা এটা আমাদের কত নাম্বারের আছে? এটাও আছে 30 নাম্বার। এইবারে আছে 60 নম্বরের সাবজেক্টের পরীক্ষা। কিরকম? দু ধরনের ক্যান্ডিডেটস আছে, যারা সায়েন্স নিয়ে গ্রাজুয়েশন করেছে আর যারা আর্টস ব্যাকগ্রাউন্ডে গ্রাজুয়েশন করেছে। যারা সায়েন্স নিয়ে গ্রাজুয়েশন করেছে তারা ম্যাথস অ্যান্ড সায়েন্সের 60 মার্কের পরীক্ষা দেবে, আর যারা আর্টস নিয়ে পড়াশোনা করেছে তারা দেবে সোশ্যাল স্টাডিজ এর উপর 60 মার্কের এক্সাম। এবারে আমি আসছি ডিটেলস, প্রত্যেকটা টপিকের ডিটেল সিলেবাস আমি বলবো। তার আগে একটা জিনিস বলে দিই যে এডুকেশনাল কোয়ালিফিকেশন, যোগ্যতা মান কি? যোগ্যতা মান হলো বিএসসি বা বিএ। এনসিটি এর গাইডলাইন অনুসারে, এনসিটি কে ফলো করতে হবে। সেই গাইডলাইন অনুসারে বলা আছে যে বিএসসি বা বিএ এর সাথে আরেকটা জিনিস চাই, আরেকটা ডিগ্রি কি? বিএড চাই। অথবা যাদের ডিএলএড করা আছে তারাও কিন্তু পরীক্ষায় বসতে পারবে। এখানে মজা হলো, বিএসসি বা বিএ এর সাথে বিএড যদি থাকে তাহলে যে কোনো একটাতে, বিএসসি তে অথবা বিএড এ যদি তোমার 50% মার্কস থাকে তাহলে তুমি এলিজেবল। কিন্তু যদি তোমার ডিএলএড থাকে তাহলে বিএসসি বা বিএ তে কিন্তু 50% মার্কস থাকাটা বাধ্যতামূলক। এখানে যে বিএসসি বা বিএ তে অনার্স থাকতে হবে এমন নয়, প্লেন পাস গ্রাজুয়েটরাও কিন্তু পরীক্ষায় বসতে পারবে। ঠিক আছে? আচ্ছা, এবারে চলো আমরা দেখে নিই ডিটেল সিলেবাস। আমরা ফার্স্টেই চলে আসছি আপার প্রাইমারি টেটের সিডিপি, মানে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগগির সিলেবাসে। তো এখানে কি আছে? এখানে 3টে পার্টে কোশ্চেন হবে। ফার্স্ট পার্টে কি আছে? শিশুর বিকাশ, যেখানে আছে 15টা প্রশ্ন আসবে। ব্যাপক শিক্ষা ও বিশেষ প্রয়োজন সম্পন্ন শিশু, সেখানে আছে 5টা প্রশ্ন। আর শিখন ও শিখন বিজ্ঞান সম্পর্কে আছে 10টা প্রশ্ন। এবার এদের মধ্যেও সাব পার্ট, চ্যাপ্টার্স আছে, সেগুলো আমরা দেখব। কি আছে? শিশুর বিকাশ। শিশুর বিকাশের প্রথম জায়গা হলো বিকাশের ধারণা ও শিখনের সঙ্গে সম্পর্ক। মানেটা কি? আসলে এখানে কি শিখতে হবে? বিকাশ কিভাবে ঘটে, বিকাশ আর এডুকেশন মানে শিখন, এর সাথে কি সম্পর্ক আছে, পারস্পরিক প্রভাব কি, এইগুলো আমাদের জানতে হবে। শিশুর বিকাশের মূলনীতি, এটাও শিখতে হবে। এটাও আমরা, এগুলো বিএড পড়াকালীন বা ডিএলএড এ তোমরা শিখেছো, সেই জিনিসগুলোকেই এখানে আবার এখানে সিলেবাসে দেওয়া হয়েছে, যেগুলো থেকে এমসিকিউ কোশ্চেন্স আসবে। তো শিশুর বিকাশের মূলনীতিতে শিশুর বিকাশের যে ধারাবাহিকতা, তার যে বিকাশের বৈষম্য, আলাদা আলাদা শিশুর আলাদা আলাদা ধারাবাহিকতা বা আলাদা আলাদা বিকাশ পদ্ধতি, সেই বিষয় নিয়ে আলোচনা করতে হবে। ব্যক্তিগত গতি, এই বিষয়গুলো আমরা এখানে শিখব। আর কি আছে? বংশগতি ও পরিবেশের প্রভাব, মানে ফ্যামিলি ট্র্যাডিশন কিভাবে একটা শিশুর বিকাশকে প্রভাবিত করতে পারে সেটা আমরা দেখব। পাশাপাশি সে যে এলাকাতে বাস করছে সেই এলাকার পরিবেশ, সমাজের পরিবেশ, তার কি প্রভাব আছে সেটাও আমাদেরকে দেখতে হবে। আর কি লাগছে? সামাজিকীকরণ পদ্ধতি। সামাজিকীকরণ পদ্ধতিতে শিশুর যে সামাজিক জগৎ, মানে শিশুর পারিপার্শ্বিক, অর্থাৎ তার পিতামাতা, তার সহপাঠী, তার শিক্ষক শিক্ষিকা, এদেরকে নিয়ে, তার আত্মীয় পরিজন, এদেরকে নিয়ে তার যে জগৎ তৈরি হয়েছে, সেই জগতের কি প্রভাব রয়েছে শিশুর বিকাশে, সেটাও কিন্তু আমরা আলোচনা করব। সেটা আমাদের পড়তে হবে। আর কি আছে?
পেয়াজে, কোহলবার্গ, ভাইগটস্কি, এই তিনজন বিখ্যাত বিজ্ঞানী যারা এই সিডিপি বা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগগির ওপর বিরাট প্রভাব রেখে গেছেন। তো তাদেরকে ছাড়া আমরা সিডিপির কথা ভাবতেই পারি না। তাই যে কোনো সিডিপির ওরিয়েন্টেড এক্সাম যদি তুমি দিতে চাও তো এদের সম্পর্কে তো পড়তেই হবে। তো এদের যে ধারণা আছে, এদের যে গঠন সমালোচনা বিশ্লেষণ আছে, সেই বিষয় নিয়ে আমরা স্টাডি করব। সো আর কি আছে? আর আছে শিশু কেন্দ্রিক ও প্রগতিশীল শিক্ষার ধারণা। তার মানেটা কি বলতে চাইছে? মানে হলো একটা কোনো জিনিস যখন একটা শিশু শিখছে তখন তার যে ধ্যান ধারণা তৈরি হচ্ছে, একটা বিষয় সম্পর্কে যে সামনের দিকে ভাবছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এখানে প্রগতি বানানটা ভুল হয়েছে, গ হবে এটা, প্রগতিশীল শিক্ষার ধারণা। এবারে কি আসছে আমাদের? এবারে আসছে বৃদ্ধির গঠন সম্পর্কিত দৃষ্টিভঙ্গির সমালোচনা, যেখানে একমাত্রিক চিন্তা ভাবনার সাথে বহুমাত্রিক চিন্তা ভাবনার একটা তুলনা করা হবে, সেইটা নিয়ে আমরা আলোচনা করব। কি আছে আর? বহুমাত্রিক বুদ্ধি, মাল্টিপল ইন্টেলিজেন্স, মানে একই সাথে একটি শিশু যখন শেখা শুরু করে তখন সে যেমন পড়াশোনা শিখছে, পাশাপাশি সে হয়তো গান শিখছে বা আঁকা শিখছে, খেলাধুলা করছে। এই যে তার মস্তিষ্কের বিভিন্ন দিকে সঞ্চালন, সেইটা কিন্তু তার বহুমাত্রিক বুদ্ধিকে বৃদ্ধি করছে। সেই বহুমাত্রিক বুদ্ধি বা মাল্টিপল ইন্টেলিজেন্স সম্পর্কেও কিন্তু আমরা স্টাডি করব। এবারে কি আসছে? আসছে ভাষা ও চিন্তা। অর্থাৎ একটি শিশু যখন ছোট থেকে শিখছে, তার ঘরে যে ধরনের শব্দ আলোচনা হয়, দেখা যায় যে সে কিন্তু সেই ধরনের বাক্যই ব্যবহার করছে, সেই ধরনের শব্দর ধারণা তার মধ্যে তৈরি হচ্ছে ছোট থেকে। সে কিন্তু অনেক সময় না বুঝেও, একদম ছোট বাচ্চা যারা, তারা কিন্তু সেই শব্দগুলোকে ব্যবহার করে। তাই ভাষা, তার যে শব্দটা সে ভাষার শুনছে, সেইটাকে সে ভাবছে, মনে মনে চিন্তা করছে এবং সেই শব্দের ব্যবহার করছে। তো ভাষার বিকাশ আর চিন্তার সম্পর্কেও কিন্তু আমরা স্টাডি করব। আর কি আছে? সমাজ গঠনে লিঙ্গ ও শিক্ষা। অর্থাৎ আমাদের ভারতীয় সমাজে কিন্তু লিঙ্গ বৈষম্য একটা বিরাট বড় ফ্যাক্টর। সেইটা কিভাবে একটি শিশুর বিকাশকে প্রভাবিত করছে সেটাও আমাদের জানতে হবে। পাশাপাশি বর্তমানে লিঙ্গ বৈষম্য দূর করার জন্য আমরা যেভাবে এগিয়ে আসছি, তারও একটি প্রভাব সমাজে পড়ছে, শিক্ষায় পড়ছে, ছাত্রছাত্রীদের মধ্যে পড়ছে, শিশুদের মধ্যে পড়ছে। সেই বিষয় নিয়েও আলোচনা হবে। শিক্ষায় লিঙ্গের সংবেদনশীলতা কতখানি, সেটাও কিন্তু আমাদেরকে ভেবে দেখতে হবে। আর কি আছে? আর আছে শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত পার্থক্য, জাতিগত পার্থক্য, লিঙ্গগত পার্থক্য, সম্প্রদায় ও ধর্ম। এই যে প্রতিটি আলাদা আলাদা বিষয় আছে, বিভিন্ন ধর্মের ছাত্রছাত্রীরা একসঙ্গে পঠন পাঠন করে, পড়াশোনা করে, তার ফলে তাদের মধ্যে যে সমন্বয় তৈরি হয়, তাদের মধ্যে যে ভাবের আদান প্রদান হয়, শিক্ষার আদান প্রদান হয়, তার কি প্রভাব শিশু বিকাশে পড়ে, সেটাও আমাদেরকে কিন্তু দেখতে হবে। তো এই পুরো বিষয়টা শিশু বিকাশের সাথে সম্পর্কিত। তো আমি তোমাদেরকে কিন্তু প্রত্যেকটা ডিটেলস জিনিসগুলোকে ধরিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, তাতে ভিডিওটা একটু লম্বা হবে। তোমরা কিন্তু শেষ অবধি থেকো আমাদের সাথে, পুরোটা তোমাদের সাথে কিন্তু আলোচনা করব। এবারে কি আসছে আমাদের পরের পোর্শন? শিখন ও শিখন বিজ্ঞান, যার উপরে আছে 10টা নাম্বার, 10টি প্রশ্ন কিন্তু এখান থেকে থাকবে। তো আমরা সেই জায়গাটার দিকে এবারে একটু নজর দেব। কি বলা হচ্ছে? কিভাবে শিশুরা চিন্তা করতে শেখে, তাদের চিন্তার ধারা কিভাবে তৈরি হয়। মানে আমি একটি শিশুকে হঠাৎ করে বললাম যে তুমি এই পড়াটি কালকে তৈরি করে নিয়ে এসো, তার মনের মধ্যে অনেক চিন্তা তৈরি হতে পারে। একটা হতে পারে আমি পারবো না, হতে পারে আমি পারবো, কিভাবে করব, বা সে মনে মনে ভাবতে পারে যে আমাকে সাহায্যটা কে করবে। এইরকম একটি শিশুর সামনে যখন আমরা একটি সমস্যা তুলে ধরি, অথবা কোনো একটি প্রেজেন্টেশন তুলে ধরি, একটি ঘটনা তুলে ধরি, সে কিন্তু তার মতো করে ভাবতে শুরু করে। অনেক সময় আমাদের সাথে তারা কিন্তু তাদের মতামত শেয়ার করার চেষ্টা করে। আমরা কর্মব্যস্ততাতে অনেক সময় সেটাকে গুরুত্ব দিই, বা কখনো কখনো গুরুত্ব দিই না। সেই জায়গাটাকে কিন্তু শিশুরা তাদের শিখনের ওপর নিয়ে যায়, তাদের শেখার ধারা তাতে প্রভাবিত হয়। ঠিক আছে?
সো এবারে আমরা দেখবো আর কি চিন্তার ধারা ও শেখার প্রক্রিয়া। সেখানে আমাদেরকে জানতে হবে যে একটি শিশুর বিদ্যালয়ের কাজে বা পঠন পাঠনের কাজে ব্যর্থতার কি কারণ, কেন সে ব্যর্থ হচ্ছে, কেন সে এগিয়ে যাচ্ছে, কি প্রভাব পড়ছে, এবং যদি কেউ ব্যর্থ হয় তাকে আমরা কিভাবে রিকভার করব, সেই জিনিসটা আমরা আস্তে আস্তে দেখব। এরপরে আসছে স্কুলের কাজে ব্যর্থতার কারণ আর শিক্ষাদান ও শিক্ষণের মৌলিক পদ্ধতি। তাহলে একটি শিশুকে আমরা কত সহজে, কত সুন্দর উপায়ে শেখাতে পারি, সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর কি আছে, শিশুদের শেখার কৌশল, সামাজিক কাজ হিসেবে শিখন, মানে সমাজে শিক্ষাদান, শিক্ষাকে বিস্তৃতকরণ করা, এগুলি কিন্তু গুরুত্বপূর্ণ কাজ। সেইগুলো আমাদের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগগির বিরাট গুরুত্বপূর্ণ অংশ। আর কি আসছে, সমস্যা সমাধানকারী ও বৈজ্ঞানিক তদন্তকারী হিসেবে শিশু। মানে একটি ছোট বাচ্চাকে যদি একটা খেলনা দেওয়া হয় আর খেলনাটা কোনো কারণে সে ভেঙে ফেলে, তো সবার আগে সে যদি একা থাকে, তার আশেপাশে যদি কেউ না থাকে বড়রা, তাহলে সে কি করে, সে চেষ্টা করতে শুরু করে কি করে খেলনাটাকে ঠিক করা যায়। একটা গাড়ির চাকা খুলে গেছে, চাকাটাকে কি কোনোভাবে লাগানো যায়, সেটা নিয়ে সে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিতে পারে, যদি না বড়রা কেউ চলে আসে। বড়রা চলে এলেই ওরা মনে করতে থাকে যে আমার সমস্ত সমস্যার সমাধান বোধহয় এই বড় মানুষটি করে দেবে, তাই কিন্তু সে তার জায়গা থেকে অনেক সময় সরে আসে। কিন্তু আমরা যদি তাকে তার মতো ছেড়ে দিই, তাহলে কিন্তু সে তার নিজের মতো ওই চেষ্টাটা চালিয়ে যায়। যেমন পাজেল ব্লক, যে ব্লকগুলো হয় সেই ব্লকগুলো নিয়ে আমরা যদি বাচ্চাদের খেলতে দিই, আর ওই যে পাজেল ব্লকগুলোর পিছনে একটা করে ছবি দেওয়া থাকে, যে ছবি দেখে দেখে আমাদেরকে বানাতে হয়, সেই ছবিটা যদি ওদেরকে না দেওয়া হয়, তাহলে দেখতে পাওয়া যায় যে একটি বাচ্চা কিন্তু তার নিজের মতো করে একটা, নিজের খুশিতে একটা ব্লক বানিয়ে দিল, যে ব্লকটা হয়তো দেখতে একটু অন্যরকম, যেগুলো বানাতে বলা হয়েছে তার থেকে আলাদা, কিন্তু সেটাও তার চিন্তা, সেটা তার ভাবনা, তার যে নিজের সৃজনশীলতা, তাকে ফুটিয়ে তুলছে, তাকে সমস্যার সমাধান করার যে ক্ষমতা, সেই ক্ষমতাকে জাগ্রত করতে সাহায্য করছে। সেই বিষয়গুলো আমরা এখানে জানবো। আর কি, বিকল্প ধারণা ও ত্রুটির ভূমিকা, মানে কোনো একটা ভুল যদি একটা শিশু করে ফেলে, তাহলে তাকে যদি বলা হয় যে এটা তুমি ভুল করছো, সে সেটা থেকে শেখার চেষ্টা করে। অবধারণ ও আবেগ, শিশুদের মধ্যে আবেগ আর ভাবনা, এগুলো কিন্তু অত্যন্ত বেশি মাত্রায় কাজ করে। যদি একটু শিশুর সাথে আমরা আমাদের ব্যস্ততার কারণে কারণে কম কথা বলি, তার মনের মধ্যে কিন্তু একটি অভিমান সৃষ্টি হয়, সে তার মতো করে ভাবতে শুরু করে, তার ভাবনার স্তর বড়দের ভাবনার স্তরের থেকে আলাদা, সেই বিষয়গুলোকে আমরা অবধারণ করব, আমরা জানবো। আর কি আছে, প্রেষণা ও শিখন, মানে অ্যাকচুয়ালি হলো মোটিভেট করা। অনেক সময় বাংলা শব্দগুলো শুনলে আমাদের মনে হয়, বাপরে কি ভয়ঙ্কর কঠিন একটা ব্যাপার। আদবে কঠিন কিছু নয়, কিন্তু আমাদের আশেপাশে যে জিনিসগুলো আছে, আমাদের চরিত্রের মধ্যে যে জিনিসগুলো আছে, সেগুলোকে নিয়ে অ্যানালাইজ করাটাই হচ্ছে আমার চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগগির কাজ। কিন্তু চাইল্ড ডেভেলপমেন্টে আমরা করি কি, শিশুর মনস্তত্ত্ব নিয়ে আলোচনা করি, আর আমাদের কাজ হচ্ছে সেই মনস্তত্ত্বের সঙ্গে তাল রেখে শিক্ষাকে এগিয়ে নিয়ে চলা। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা কাজ করব। এবারে আরেকটি গুরুত্বপূর্ণ দিক আছে, শিখনের গুরুত্বপূর্ণ কারণ হিসেবে ব্যক্তিগত ও পরিবেশগত দিক। এবারে আসছি আমরা পরের পোর্শন, ব্যাপক শিক্ষা ও বিশেষ প্রয়োজন সম্পন্ন শিশু, যাতে আছে 5টি প্রশ্ন, 5 নম্বর আসবে। আমি এর আগে এই পরের ডিটেলসে যাওয়ার আগে একটা জিনিস বলে দিই, আমাদের ইউটিউবে, এই ইউটিউব চ্যানেলে রেগুলার বেসিসে কিন্তু এবার থেকে তোমাদের জন্য ডাব্লিউবি আপার প্রাইমারি টেটের ভিডিওস নিয়ে আসবো, আমরা ক্লাস নিয়ে আসবো প্রত্যেক দিন সকালবেলা 8টার সময়। তো এই জিনিসটা তোমরা প্রত্যেক দিন দেখতে থাকো, সমস্ত টপিকের সমস্ত সাবজেক্টের ক্লাস আসবে, আর প্রত্যেকটা এমসিকিউ প্র্যাকটিস ভিডিও আমরা এখানে করাবো। আর যদি ডিটেলস ভিডিও পেতে চাও, ডিটেলস যদি আমাদের ক্লাস পেতে চাও, একই সাথে প্রচুর মক টেস্ট, চ্যাপ্টার ওয়াইজ, সেকশন ওয়াইজ, ফুল মক টেস্ট পেতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ করো, বা আমাদের অ্যাপটা ডাউনলোড করে নাও, জ্ঞান মুকুট অ্যাপটা তোমরা ডাউনলোড করে নাও। তো এবারে আসছি আমরা ব্যাপক শিক্ষা ও বিশেষ প্রয়োজন সম্পন্ন শিশু, এই পোর্শনে আমাদের কি পড়তে হবে, বঞ্চিত ও পিছিয়ে পড়া শিশুদের শিক্ষা দিতে হবে। মানে সেখানে আমরা যে আমাদের সমাজে যে পিছিয়ে পড়া শিশুরা রয়েছে, তাদেরকে কিভাবে
মূল শ্রেণীতে নিয়ে আসবো, এটা আমাদের লক্ষ্য হবে। প্রতিবন্ধী শিশুদের শিক্ষণ পদ্ধতি, আমি তোমাদের বলতে পারি অলরেডি প্রতিবন্ধী শিশুদের শিক্ষা নিয়ে প্রচুর কাজ হচ্ছে, প্রচুর এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ইনফ্যাক্ট ব্যাঙ্গালোরের কিছু কোম্পানি রয়েছে যারা কিন্তু প্রতিবন্ধী বিশেষত ব্লাইন্ড স্টুডেন্টসদের জন্য দারুণ কিছু প্রজেক্টস এর উপরে কাজ করছে, যেগুলো কিন্তু আমরা ভবিষ্যতে রিফ্লেক্ট পাবো, ভবিষ্যতে আমরা দেখতে পাবো, সেগুলো আসছে শিক্ষার সাথে রিলেট করা হচ্ছে। সো এবারে আসছি আমরা কি প্রতিভাবান, সৃজনশীল ও বিশেষ ক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষা। মানে কেউ হয়তো ফিজিক্যালি কোনোভাবে চ্যালেঞ্জড, সেই ধরনের শিশুদের বা মেন্টালি চ্যালেঞ্জড, তাদেরকে আমরা কিভাবে শেখাতে পারি সেই জিনিসটার দিকে নজর দিতে হবে। একটা তথ্য আমি তোমাদেরকে জানাতে চাই, যে যদি কোনো শিশু ফিজিক্যালি ডিসেবল হয়, কোনো একটা সাইড থেকে, মেন্টালি নয় ফিজিক্যালি ডিসেবলড হয়, তাহলে যদি তাকে প্রপারলি ট্রেন করা যায়, সে কিন্তু খুব ভালো পজিশনে পৌঁছতে পারে, কারণ তার কাছে দুর্দান্ত একটি মানসিক ক্ষমতা থাকে, যেটাকে তাকে যদি শিক্ষায় প্রবর্তিত করা যায়, শিক্ষায় ব্যবহার করানো যায়, তাতে কিন্তু সে প্রচুর সাকসেস পেতে পারে। সো এবারে আসছি আমাদের পরের পোর্শন, বেঙ্গলি, মানে ল্যাঙ্গুয়েজ 1 যেটা, সেখানে আমরা বেঙ্গলি সিলেবাসটা দেখবো, কারণ আমরা পশ্চিমবঙ্গের স্টুডেন্ট, আমরা ল্যাঙ্গুয়েজ 1-এ বাংলাই নেব। সো আমাদের এখানে কি আছে, দুটো পার্ট আছে। একটা আছে ভাষাগত বোধ পরীক্ষণ, যেমন আমরা ছোটবেলায় ইংরেজি পরীক্ষা দিতে গেলে একটা করে আনসিন আর সিন, মানে একটা প্যাসেজ দিয়ে দিত আর আমাদের উত্তর করতে হতো, সেই রকম জিনিস। আর শিক্ষণ বিজ্ঞানের ভাষার বিকাশ, তার মানে দুটো পার্ট পড়তে হবে, একটা হলো সাবজেক্ট আর একটা হলো পেডাগজি অফ দ্য সাবজেক্ট। তো চলো ডিটেলস একটু দেখে নিই। ফার্স্ট আসছে ভাষাগত বোধ পরীক্ষণ, যেখানে অজানা পাঠ বিশ্লেষণ করতে হবে। দুটো পরিচ্ছেদ দেওয়া থাকবে, কিরকম, একটা গদ্য দেওয়া থাকবে, সাহিত্যিক হতে পারে, বৈজ্ঞানিক, বর্ণনামূলক, অপ্রাসঙ্গিক বিষয়, যা খুশি হতে পারে। এটি কবিতা বা নাটক থাকবে, তবে কোথাও বলে দেওয়া নেই যে একটা গদ্য মানে গদ্যই দিতে হবে আর কবিতা মানে কবিতাই দিতে হবে। এমন হতে পারে দুটোই কবিতা দিল, এমন হতে পারে দুটোই গদ্য দিল, যদিও এরম সম্ভাবনাটা খুবই কম। বাট আমি তোমাদের বললাম যে পরীক্ষা তো পরীক্ষাই হয়, পরীক্ষা কিন্তু সিলেবাসের মধ্যে যে কোনো জায়গা থেকে যা খুশি প্রশ্ন আসতে পারে, তাই আমাদের প্রতিটি বিষয়ের জন্য প্রস্তুত হতে হবে। সো এইগুলো দেবে, এবং আমাদের সেখান থেকে বোধ পরীক্ষণ, পাঠ থেকে তথ্য অনুধাবন ও সিদ্ধান্ত নির্ণয় আর ব্যাকরণ সম্পর্কিত প্রশ্ন থাকবে, সেগুলো আমাদের সমাধান করতে হবে। শব্দ ব্যবহার সংক্রান্ত প্রশ্ন থাকবে, সঠিক শব্দ প্রয়োগের ওপর প্রশ্ন থাকবে, সমার্থক ও অর্থবোধক শব্দ থাকবে, আর মূল উদ্দেশ্য জানতে চাওয়া হবে। আর পাঠ্যবস্তুর বোধশক্তি, যুক্তি, ভাষা প্রয়োগ, ব্যাকরণ দক্ষতা যাচাই হবে। মানে সোজা বাংলায় বলতে গেলে সবই দিয়ে দিল। ব্যাকরণ পড়তে হবে, ব্যাকরণে কি আছে, পদ পরিবর্তন, সন্ধি, সমাস, কারক, প্রত্যেকটি বিষয়কে কিন্তু আমাদের জানতে হবে, ঠিকভাবে প্র্যাকটিস করতে হবে। পাশাপাশি ওই যে প্যাসেজটা দেওয়া আছে, ওই যে কবিতাটা দেওয়া আছে, তার সারমর্ম, তার থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি, তা থেকে যে প্রশ্নগুলো হতে পারে সেইগুলো, সেখানে যে শব্দগুলো দেওয়া আছে তার সেই সমস্ত শব্দের সমার্থক শব্দ জানতে চাইতে পারে, বিপরীত শব্দ জানতে চাইতে পারে, এই ধরনের ফুল যে ডিটেলসটা, সেটা কিন্তু এখানে বলে দিল। ছোট্ট করে বলেছে, দেখে মনে হচ্ছে খুব ছোট্ট সিলেবাস, কিন্তু ছোট্ট নয়, পুরো বাংলাটাই কিন্তু আমাদের পড়তে হচ্ছে। চলো নেক্সট এবারে আসছি আমরা বাংলার যে পেডাগজি, সেটা আমরা পড়বো। সেখানে 15টা কোশ্চেন থাকবে। কি ধরনের কোশ্চেন, মানে বাংলা শিক্ষণ সংক্রান্ত যে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, সেটা আমরা পড়বো। শিখন এবং অর্জন, লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন, মানে কিভাবে একটা ল্যাঙ্গুয়েজ, একটা ভাষাকে শিখছে, সেটা সম্পর্কে কাজ করতে হবে। ভাষা শিখনের মূল নীতিগুলো আমাদেরকে কিন্তু শেখাতে হবে। আর কি হবে, আর ভাষা শেখার যে প্রাকৃতিক প্রক্রিয়া বা বিদ্যালয়ে কিভাবে ভাষা শেখা যায়, সেই বিষয়গুলো নিয়ে ভাবনা চিন্তা করতে হবে এবং পড়তে হবে। শোনা ও বলার ভূমিকা, অর্থাৎ একটি শিশু কিভাবে একটি ভাষা শুনছে এবং সেটা বলতে শিখছে, সেই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা করব। ভাষা বিকাশে শোনার গুরুত্ব, কিভাবে ভাষাকে শিশুরা যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করে প্রাথমিকভাবে,
সেই বিষয়গুলোকেও আমাদের জানতে হবে। আর কি আছে, ভাষার কার্যাবলী, না ভাষার কাজ কি, কেন এসছে, এটা প্রকাশ করে, বর্ণনা করে, তার চিন্তা ভাবনাকে ফুটিয়ে তোলে, এইগুলো কিন্তু ভাষার কাজ। সেগুলোর সাথে আমরা শিশুকে আস্তে আস্তে রিলেট করব। কি আছে, বিশ্লেষণমূলক দৃষ্টিভঙ্গিতে ভাষা শিখন, লেখার ভূমিকা মূল্যায়ন। অর্থাৎ একটা ল্যাঙ্গুয়েজ তো আজ বললে কাল শিখে ফেলা যায় না। আমরা প্রাপ্তবয়স্করাও যদি এখন একটা নতুন ভাষা শিখতে যাই, আমাকে সেই ছোট্টবেলার মতো সেখানকার অ আ ক খ বা ABCD এগুলোকে শিখতে হবে। তো এই যে ধীরে ধীরে ধাপে ধাপে শেখা এবং শিখতে শিখতে আস্তে আস্তে লিখতে শেখা, তার কি ভূমিকা, সেই ভূমিকা আমরা জানবো। আর কি আছে, ভাষা শিক্ষার ঝুঁকি ও সমস্যা। কি ঝুঁকি, একটা ল্যাঙ্গুয়েজ শিখবো, একটা ভাষা শিখবো, তার আবার সমস্যা থাকে নাকি? থাকে। কারণ আমরা পশ্চিমবঙ্গেই জানি যে বিভিন্ন জেলার মানুষের উচ্চারণের ধরন বিভিন্ন। এবার একটি শিশু একটি শব্দ বর্ধমান জেলার মানুষের কাছে যেরকম ভাবে শুনছে, তার আশেপাশে যদি একজন মেদিনীপুর জেলার মানুষ থাকে, তার কাছে অন্যরকম শুনবে। বাঁকুড়া জেলার মানুষ থাকলে অন্যরকম শুনবে। উত্তরবঙ্গের মানুষ থাকলে আরেক রকম শুনবে। এই আলাদা আলাদা ধরনগুলো তার কাছে পৌঁছচ্ছে। পাশাপাশি যখন একটি ভাষা সে শেখা শুরু করে, আমাদের যে যুক্ত বর্ণগুলি রয়েছে সেগুলোতে কিন্তু অনেক শিশুকে যথেষ্ট বেগ পেতে হয়। অনেকে তাড়াতাড়ি শিখে ফেলে, অনেকের কিন্তু সমস্যা হয়। সেই সমস্যাগুলোর কারণ এবং সমাধান পদ্ধতি নিয়ে আমরা এখানে আলোচনা করব। আর কি আছে, এই যে উচ্চারণগত ব্যাকরণগত ভুল হওয়ার ব্যাপক সম্ভাবনা থাকে, সেই ভুলগুলোকে, অসামঞ্জস্যতা ও ভাষাগত যে প্রতিবন্ধকতা তৈরি করছে ভুলগুলো, সেগুলোকে মিনিমাইজ করাটাই কিন্তু একজন শিক্ষকের কাজ। সেই জন্যই কিন্তু এগুলো শেখানো হচ্ছে একজন শিক্ষককে, যাতে সেই শিক্ষক পরবর্তীকালে শিক্ষা দানের সময় এই সমস্যাগুলি সমাধান করতে পারেন। তুমি বলতে পারো, আমি তো অঙ্কের শিক্ষক হতে চাই, আমি তো ভূগোলের শিক্ষক হতে চাই, তাহলে বাংলা পেডাগগি আমার কি কাজে লাগবে? যুক্তিসঙ্গত প্রশ্ন। লাগবে। কারণ আমি ক্লাসে গিয়ে যখন ভূগোল পড়াচ্ছি বা ইতিহাস পড়াচ্ছি বা অঙ্ক করাচ্ছি, আমাকে কিন্তু ছাত্র বা ছাত্রীর সাথে কমিউনিকেটটা বাংলাতেই করতে হবে। অনেক সময় অনেক বড় হয়ে যাওয়ার পরেও ছাত্রছাত্রীদের মধ্যে ভাষাগত সমস্যা থাকে, তাহলে তার সেই সমস্যাগুলোকে আমার ওই ক্লাসে দাঁড়িয়ে রিকভার করার দায়িত্ব থাকবে। সেই জন্য এই প্রতিটি বিষয় আমাকে জানতে হচ্ছে। আর কি আছে, ভাষার দক্ষতা, ভাষার বোধ পরীক্ষার মূল্যায়ন, আর শিক্ষা সহায়ক উপকরণ, সংশোধনী শিখন। পুরো ব্যাপারটাকে আমি একটু বলি। মানে একটি শিশু তার ভাষাকে কত স্কিলফুলি শিখছে, কত সুন্দরভাবে ব্যবহার করছে, তার ভোকাবুলারি মানে তার ভাষার সংগ্রহ, শব্দের সংগ্রহ কতটা বাড়ছে, এবং সেটাকে সে বাক্যে কিভাবে প্রয়োগ করছে, এই প্রতিটি বিষয় কিন্তু এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। আর কি দরকার হয়, একটি বাচ্চাকে শেখানোর জন্য আমাদের টিচিং এইডস লাগে, মানে শিক্ষা সহায়ক উপকরণ। মানে আমি যদি ক্লাসে একটা মডেল নিয়ে গিয়ে অঙ্ক করানোর চেষ্টা করি, কিছু না, আমি গোলক পড়াবো, গণিতে গোলক পড়াবো বা গোল পড়াবো। আমি যদি একটি ফুটবল ক্লাসে নিয়ে চলে যাই, আমার ফুটবলটা হাতে করে নিয়ে ঢোকা দেখেই ছাত্রছাত্রীরা খুব ইন্টারেস্ট পেয়ে যাবে। সেই ফুটবলকে ব্যবহার করে কিন্তু আমি গোলক সংক্রান্ত সমস্ত শিক্ষা ওদেরকে দিয়ে দিতে পারবো। একটা লুডোর ছক্কা কেমন দেখতে, সেটা যদি ক্লাসে নিয়ে যায়, বা ইট যদি আমি ক্লাসে নিয়ে যাই, সেটা কেমন দেখতে, তার দৈর্ঘ্য প্রস্থ মাপতে তারা কিন্তু অনেক বেশি ইন্টারেস্ট পাবে। সেই জন্য টিচিং এইডস, টিচিং লার্নিং মেটেরিয়াল, TLM যেটাকে আমরা বলি, তার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ঠিক সেই জিনিসটা আমরা বাংলাতেও ব্যবহার করতে পারি। প্রশ্ন হচ্ছে, বাংলাতে আবার TLM কি করে হবে? বাংলাতেও আমরা বিভিন্ন গল্পের কার্ড বানাতে পারি। যখন একটি গল্পকে পড়ানো হচ্ছে, একটি কবিতাকে পড়ানো হচ্ছে, তাকে প্র্যাকটিক্যালি প্রেজেন্ট করার কথা ভাবতে পারি। সেইটা ছাত্রছাত্রীদেরকে অনেক বেশি সমৃদ্ধ করে। আর রেমিডিয়াল লার্নিং, আমাদের প্রতিটি ক্লাসে কিন্তু পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরা থাকে। রেমিডিয়াল লার্নিং
সেই সমস্ত পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য। তাদেরকে আলাদা করে ডেকে নিয়ে স্পেশাল রেমিডিয়াল ক্লাসের অ্যারেঞ্জমেন্ট করতে হয় এবং সেখানে তাদেরকে এই সংশোধনী শিখন প্রক্রিয়ার মাধ্যমে তাদের সমস্যাগুলিকে দূর করতে হয়। সেটাই রেমিডিয়াল লার্নিং। আমাদের এই ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও সেই কাজটি করতে হবে। এবারে চলে আসছি আমরা পরের পোর্শন, ইংলিশ। ইংলিশের সিলেবাস আমরা দেখে নেব। ইংলিশে একই রকম কম্প্রিহেনশন মানে একটা আনসিন দেবে, সেখানে 15টা কোয়েশ্চেন থাকবে, একটা নয় দুটো দেবে। আর পেডাগজি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট সেম ভাবে। তো আমাদের কম্প্রিহেনশনে কি থাকবে, আনসিন প্যাসেজ দেবে, দুটো আনসিন প্যাসেজ, একটা প্রোজ মানে একটা প্রোজ আর একটা পোয়েম মানে একটা কবিতা দেবে আর একটা তোমাকে গদ্য দেবে, সেখান থেকে প্রশ্ন করবে। সমস্ত রকম প্রশ্ন দেখো লেখাই আছে, কম্প্রিহেনশন, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি এর উপরে কোয়েশ্চেন হবে। ডাইরেক্ট কোশ্চেন্সও থাকতে পারে যেটার আনসার্স করতে হবে। আর কি আছে, পেডাগজি, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজিতে আমাদের কি করতে হবে, যা কিছু আমরা বাংলাতে করলাম মানে ল্যাঙ্গুয়েজ 1-এ করলাম, সেই সব কিছু আবার ল্যাঙ্গুয়েজ 2 বা ইংলিশে করতে হবে। তো সেটাই এখানে ইংরেজিতে লেখা রয়েছে। লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং মানে আমরা যে ভাষা শেখাবো তার সমস্ত কিছু যা কিছু বাংলাতে পড়েছি সেম টু সেম আমাকে এখানে ইংরেজিতে করতে হবে। ঠিক আছে? সো সেম ভাবে অর্থাৎ একটা শিশুকে আমরা একটা নতুন ল্যাঙ্গুয়েজ কিভাবে শেখাবো, তার কি কি সমস্যা তৈরি হতে পারে, সে কি করে তার নিজের দক্ষতা বৃদ্ধি করতে পারে ও তা প্রয়োগ করতে পারে, পাশাপাশি কিভাবে তার ভোকাবুলারি, কিভাবে তার যে ভাষার যে শব্দ ভান্ডার সেটা বাড়াবে সেদিকে আমাদের নজর দিতে হবে। আর তার বলা, শোনা, লেখা প্রতিটি দক্ষতা বৃদ্ধির দিকে নজর দিতে হবে। এই প্রতিটি বিষয় নিয়ে ডিটেলস আলোচনা, ডিটেলস সিলেবাস কিন্তু আছে। আর একই সাথে ইংরেজিতে কি টিএলএম ইউজ হতে পারে, কি হতে পারে সেইগুলো নিয়েও আলোচনা হবে। এবারে আসছি আমরা আমাদের নেক্সট ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স এর বিষয়বস্তু, এবার ম্যাথমেটিক্স কিন্তু সবাই করবে না। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড তারা ম্যাথস করবে, যারা আর্টস ব্যাকগ্রাউন্ড তারা সোশ্যাল স্টাডিজ করবে। সোশ্যাল স্টাডিজ এর সিলেবাসও ডিসকাস করা আছে, ভিডিও কেউ ছেড়ে যেও না, শেষ অব্দি থাকো। তো দেখো বিষয়বস্তুতে ফার্স্টেই আমাদের 20টা কোশ্চেন করতে হবে। সেখানে আছে সংখ্যা পদ্ধতি, নাম্বার সিস্টেম, বীজগণিত, অ্যালজেব্রা, জিওমেট্রি, জ্যামিতি, পরিমিতি, মেনসিউরেশন আর তথ্য পরিচালনার ডেটা হ্যান্ডলিং। মানে সোজা কথা ক্লাস 6 থেকে 8 অব্দি সিলেবাসে যা কিছু আছে সব করতে হবে তোমায়। শুধু 9-10 এর যদি জিনিসপত্র তোমরা করো তাহলে সেখানে ত্রিকোণমিতি অংশটা বাদ দেবে। ত্রিকোণমিতি কিন্তু আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয়, তাই আমরা সেটাকে বাদ দিয়ে প্রিপারেশন নেব। এখানে প্রতিটি চ্যাপ্টার আমরা যদি মনে করি যে কোন বই ফলো করব, সব থেকে ভালো হচ্ছে ক্লাস 6 থেকে 8 এর টেক্সট বুক। সেখান থেকেই মোটামুটি সমস্ত কোশ্চেন এর প্যাটার্ন মানে সেই ধরনের কোয়েশ্চেন তোমরা পাবে, আমরাও প্রবলেম সলভ করাবো। আর যদি কেউ 9-10 এর সিলেবাস 9-10 এর প্রবলেমস গুলোকে সলভ করে নাও তাহলে তো কথাই নেই, তাহলে তুমি অনেকটা এগিয়ে গেলে। তো এইভাবে তোমরা প্রিপারেশনটা রাখবে। তো এবার চলে আসছি যে এর যে পেডাগজি, ম্যাথসের যে পেডাগজি, পেডাগজিক্যাল ইস্যুস যা আছে সেগুলোতে 10টা প্রশ্ন আছে। সেগুলো কি কি আছে, গণিতের প্রকৃতি ও যুক্তিসঙ্গত চিন্তন। ম্যাথস মানেই তো চিন্তা করা, আর ম্যাথস নিয়েই সবার খুব ভয়। সো ম্যাথসের ভয় কাটানোটা পেডাগজির সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা হবে। একজন শিক্ষক হিসেবেও আমাদের সবথেকে জরুরি ভাবনা চিন্তার জায়গা। তো ফার্স্ট আছে এখানে কি গণিতের প্রকৃতি ও যুক্তিসঙ্গত চিন্তন। সেটা আমাদেরকে শিশুদের শেখাতে হবে যে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখে সে কিভাবে ভাববে। অ্যাকচুয়ালি রিয়েল লাইফের সঙ্গে ওরা কিন্তু রিলেট করতে পারে, খুব সহজে পারে। আমি যদি ওকে বলি যে আমি তোমায় 10 টাকা দিলাম, তুমি 6 টাকার লজেন্স কিনে আনো, দিয়ে বাকি টাকাটা ফেরত দাও, ও কিন্তু ঠিকঠাক হিসেব করে আমাকে ফেরত দেবে। কিন্তু যত সমস্যা খাতায় কলমে অঙ্ক করতে দিলেই শুরু হয়ে যায়। সেই জায়গাটা নিয়ে আমাদের ভাবতে হবে। আর কি, পাঠক্রমে গণিতের স্থান। তাহলে আমরা যে পড়াশোনাটা করছি সেইখানে ম্যাথমেটিক্সকে আমরা কোথায় রাখছি, কিভাবে রাখছি, কতটা ইম্পর্টেন্স দেওয়া প্রয়োজন সেই বিষয়টা জানতে হবে। গণিতের ভাষা, ল্যাঙ্গুয়েজ অফ ম্যাথমেটিক্স, ম্যাথসের কিন্তু একটা নিজস্ব ভাষা আছে। সেই ভাষা মানে বাংলা ভাষায়, বাংলাতে হলে বাংলা, ইংরেজি হলে ইংরেজি, যে মিডিয়াম হোক সেই ভাষা, সেই ল্যাঙ্গুয়েজ
কিন্তু সেটা লেখার একটা ধরন আছে, একটা টেকনিক আছে, সেটাই হলো গণিতের ভাষা। সেই গণিতের ভাষা শিক্ষণটাও কিন্তু জরুরি বিষয়। আর কি, গোষ্ঠী গণিত, কমিউনিটি ম্যাথমেটিক্স, মানে আমরা একটি জায়গায় একত্রিত হয়ে যখন প্রবলেম সলভ করতে চাই বা প্রবলেম সলভ করতে পারি, সেই বিষয়কে আমরা কিন্তু গুরুত্ব দিতে পারি। অর্থাৎ একত্রে প্রবলেম সলভ করাটাও কিন্তু ইম্পর্টেন্ট রোল প্লে করে। এছাড়া কি হয়, বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে যে ভীতিটি থাকে সেটা যখন একত্রে গোষ্ঠীতে বসে একসাথে চিন্তা ভাবনা করে ছাত্রছাত্রীরা সমাধান করার চেষ্টা করে, তখন কিন্তু তাদের মধ্যে সেই ভুলটা কাটিয়ে ওঠার একটা ব্যাপক চাহিদা দেখা যায়। তারা সেই চেষ্টাটা অনেক বেশি দ্রুত মাত্রায় করে থাকে। আর কি আছে, আর আছে মূল্যায়ন, ইভালুয়েশন। এটা তো সমস্ত, এটা পরীক্ষা পদ্ধতি, এটা সমস্ত ক্ষেত্রে থাকে, ম্যাথসেও আছে। আছে সংশোধনমূলক শিক্ষণ, মানে যে সমস্ত পিছিয়ে পড়া ছেলে মেয়েরা রয়েছে, যেটা আমি ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2 তে করেছি, ম্যাথমেটিক্সেও গণিতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রেমিডিয়াল টিচিং। আর কি, প্রবলেমস অফ টিচিং। শুধু রেমিডিয়াল টিচিং তো করলে হবে না। রেমিডিয়াল টিচিং এর কেন দরকার পড়ছে? কারণ আমি ক্লাসরুমে যে শিক্ষাটি দান করেছি তাতে একজন শিক্ষার্থী পূর্ণ শিক্ষা লাভ করতে পারেনি, তাই আমাকে রেমিডিয়াল ক্লাস করাতে হচ্ছে। এবার তাহলে আমি প্রথমবার যে ক্লাসটি নিয়েছিলাম তাতে যেভাবে পড়িয়েছি, যদি রেমিডিয়াল ক্লাসেও একইভাবে পড়াই, তাহলে শিক্ষার্থীর লাভটা কি হবে? কোনোই উপকার হবে না। তাই এটা কিন্তু আমার সমস্যা। আমি যে শেখাচ্ছি সেটা আমার কাছে সমস্যা হিসেবে উঠে আসছে। তাই আমাকেও চিন্তা করতে হবে যে আমি কিভাবে ক্লাসটি নিলে ওই শিশুটির সমস্যাটিকে দূর করতে পারবো। তো এটাকেই বলা হচ্ছে প্রবলেমস অফ টিচিং। আর কি, গণিত শিক্ষণ প্রক্রিয়ার একটি সম্পূর্ণ রূপরেখা একজন শিক্ষককে করে রাখতে হয়, সেটিকে বলা হচ্ছে গণিতের শিক্ষণ প্রক্রিয়া। এবারে আসছি আমরা সায়েন্স পোর্শনে। সায়েন্স পোর্শনে বিষয়বস্তুর উপরে আছে 20টি প্রশ্ন, যেখানে আছে খাদ্য, বাসস্থান, কাজ, চুম্বকত্ব, ধাতু, তড়িৎ, প্রাকৃতিক ঘটনা। মানে সোজা কথায় আমাকে পুরো ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োসায়েন্স, বায়োলজি পড়তে হবে। প্রাকৃতিক ঘটনার মধ্যেই কিন্তু বায়োসায়েন্সের কথাও টুকটাক বলে দেওয়া হলো। এবারে আসছি আবিষ্কার, কে কি আবিষ্কার করেছেন সেই বিষয়টাও গুরুত্বপূর্ণ হবে। বিজ্ঞান পেডাগগিতে কি কি, একই রকম ভাবে বিজ্ঞানের প্রকৃতি ও কাঠামো, বৈজ্ঞানিক সমস্যা, সংশোধনী শিখন, মূল্যায়ন, এই 4টি বিষয়কে গুরুত্ব দেওয়া আছে। মানে একই রকম যেমন ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে করেছিলাম, সেখানেও বিজ্ঞান শেখানোর জন্য আমাকে একটা কাঠামো বানাতে হবে। আমি যদি ক্লাসে গিয়ে সরাসরি এই নিউটনের 3টে গতিসূত্র আজ পড়াবো, নিউটনের প্রথম গতিসূত্র পড়ায়, দ্বিতীয় পড়ায়, তৃতীয় পড়ায়, একদম মুখস্থের মতো রিডিং বলে দিই, তাতে কিন্তু ছাত্রছাত্রীরা শিখবে না। কিন্তু আমি যদি প্র্যাকটিক্যালি তাকে শেখানোর চেষ্টা করি, তাহলে সে কিন্তু ভালো বুঝবে। বিজ্ঞানের সমস্যাগুলো তাকে বোঝাতে হবে, কিভাবে সেই সমস্যার সমাধান হতে পারে সেটা শেখানো হবে। আর পাশাপাশি তো থাকবেই রেমিডিয়াল টিচিং আর ইভালুয়েশন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রতিটি সাবজেক্টে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবারে চলে আসছি আমরা বহু প্রতীক্ষিত সোশ্যাল স্টাডিজ। সোশ্যাল স্টাডিজে কি আছে? বিষয়বস্তুতে 40টা প্রশ্ন, 40টা প্রশ্নের মধ্যে কি কি পড়তে হবে? সোজা কথায় ইতিহাস পড়তে হবে, ভূগোল পড়তে হবে, পল সায়েন্স পড়তে হবে, মানে সংবিধান সংক্রান্ত বিষয়। সেগুলো ডিটেলসে আসছি। ইতিহাসে আছে ইতিহাস কথন, কোথায় ও কিভাবে প্রথম কৃষি পশুপালন, প্রথম শহর, প্রাচীন রাজ্য, নতুন ধারণার উদ্ভব, প্রথম সাম্রাজ্য, দূরবর্তী দেশের সাথে যোগাযোগ, রাজনৈতিক উন্নয়ন, কৃষ্টি বিজ্ঞান। এইভাবে প্রত্যেকটা লিস্ট দেখো, দিল্লির সুলতান, স্থাপত্য সাম্রাজ্যের উত্থান, আহ সমস্ত কিছু ঢুকছে, কোম্পানি শক্তির প্রতিষ্ঠা, গ্রাম্য জীবন সমাজ ব্যবস্থা। পুরোটা এলে আমি এবার এখানে বলছি, দেখো পুরো জিনিসটা যা বোঝাচ্ছে যে আমাদের প্রাচীন ইতিহাস, মধ্যযুগের ইতিহাস আর আধুনিক যুগে ইতিহাস। অর্থাৎ যেমন আমাদেরকে মৌর্য সাম্রাজ্য সম্পর্কে জানতে হবে, পাশাপাশি আমাদেরকে কিন্তু দেশ স্বাধীনতার আন্দোলন সম্পর্কেও জানতে হবে। পুরো বিষয়টা নিয়ে ইতিহাস। গতবারের প্রশ্নপত্রে কিন্তু সোশ্যাল স্টাডিজে ইতিহাসের মাত্রাটা বেশি ছিল।
এবারে আসছে ভূগোল। সেখানে ভূগোলে আমাদের সমাজবিদ্যা ও সমাজবিজ্ঞান হিসেবে ভূগোল, গোলক, সামগ্রিক পরিবেশ, বায়ু, জল, মানবিক পরিবেশ, জনবসতি, পরিবহন, প্রতিটি বিষয়কে গুরুত্ব দিতে হচ্ছে। সৌরজগতের মধ্যে পৃথিবী, তার মানে আদপে প্রাকৃতিক ভূগোল এবং আঞ্চলিক ভূগোলে পশ্চিমবঙ্গের ভূগোল ও ভারতের ভূগোল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। আর পল সায়েন্সে সামাজিক এবং রাজনৈতিক জীবনে সরকার, স্থানীয় সরকার, জীবন গঠন, গণতন্ত্র, রাজ্য সরকার, মাধ্যম উপলব্ধিকরণ, সমস্ত কিছু, সংবিধান, সংসদীয় সরকার, বিচার ব্যবস্থা, পুরো পল সায়েন্সের পার্টটাই কিন্তু আমাদেরকে জানতে হবে। এবারে আসছি শিক্ষা সম্বন্ধীয় বিষয়সমূহ, মানে এটা হলো সোশ্যাল স্টাডিজ এর পেডাগগি পোর্শন। সেখানে সামাজিক বিজ্ঞানের যে ধারণা, যে প্রকৃতি, সেইটা সম্পর্কে আলোচনা করা হবে। শ্রেণীকক্ষে কিভাবে এগুলো শেখাবো সেগুলো নিয়ে আলোচনা হবে, কাজকর্ম হবে। আর সমালোচনামূলক চিন্তনের বিকাশ, অভিজ্ঞতালব্ধ প্রমাণ, এই সমস্ত বিষয়গুলো আলোচনা হবে। উৎস ও প্রাথমিক এবং গৌণ প্রতিটি বিষয়ে প্রকল্প কর্ম, মূল্যায়ন, রেমিডিয়াল ক্লাস, সমস্ত কিছুই এখানে অন্যান্য বিষয়গুলির মতোই আছে। তো এই ছিল আমাদের মূল বিষয়। আর আমাদের পেড কোর্স, যে পেড কোর্সটা আমরা লঞ্চ করেছি, সেই পেড কোর্সের ডিটেলসটা আমি তোমাদেরকে একটু জানিয়ে রাখছি। যে আমাদের একটি মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে, আমরা জ্ঞান মুকুট এর সাথে জয়েন্ট কোলাবোরেশনে নিয়ে এসেছি তোমাদের জন্য পেড ব্যাচ। সেখানে কিন্তু পেড ব্যাচে তোমরা পাচ্ছ ভিডিও কোর্স, তোমরা ভিডিও কোর্স পাবে, পিডিএফ নোটস পাবে, আমাদের ভিডিও কোর্স পাবে, ভিডিও লেকচার্স রেকর্ডেড ফরম্যাটে পাবে, আর পাবে পিডিএফ নোটস, ক্লাসের যে নোটসটা সেটা ওখানে পেয়ে যাবে, পাবে ইবুক, সাথে পাবে এমসিকিউ, ই বুকের মধ্যে তোমরা এমসিকিউস পাবে, সমস্ত কিছু পাবে। আর সাথে আছে কি, সাথে আছে মক টেস্ট। এই সমস্ত কিছু, এই সমস্ত কিছু তোমরা পাচ্ছ মাত্র 899 টাকায়, মাত্র 899। এত কম প্রাইসে কোথাও তোমরা এত কিছু পাবে না। প্রচুর মক টেস্ট থাকবে তোমাদের জন্য, বা যদি কেউ আলাদা করে মক টেস্ট নিতে চাও, আমাদের আলাদা করে মক টেস্টও দেওয়া আছে। আমাদের ম্যাথস অ্যান্ড সায়েন্সের একটি আলাদা কোর্স করা আছে। ম্যাথস অ্যান্ড সায়েন্স যারা নিচ্ছ, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তাদের জন্য আলাদা কোর্স। আর যারা সোশ্যাল স্টাডিজ নিয়ে করছো তাদের আলাদা কোর্স। মানে মেন সাবজেক্টগুলো সেম পড়ানো হবে, কিন্তু মেন মানে কমন সাবজেক্টস গুলো, অর্থাৎ বাংলা, ইংলিশ, পেডাগগি। আর যেগুলো আলাদা তোমাদের পড়াশোনার সাবজেক্ট, অনার্সে বা জেনারেলে তোমরা পড়েছো, সেই সাবজেক্টস গুলোর যে ম্যাথ, সায়েন্স বা সোশ্যাল স্টাডিজ, সেটাকে আমরা আলাদা করে করাচ্ছি, যাতে তোমাদের জিনিসগুলো কমপ্লিকেটেড না হয়। সেই জন্য দুটো আলাদা আলাদা কোর্স করা আছে। তোমার খুঁজে দেখতে হবে না যে ম্যাথ সায়েন্সের যারা স্টুডেন্ট তারা দেখবে না যে আমাকে সোশ্যালটা বাদ দিতে হবে, আর সোশ্যাল স্টাডিজের ভাববে না যে আমাকে ম্যাথটা বাদ দিতে হবে। তাই সেপারেট কোর্স তোমাদের জন্য লঞ্চ করা আছে মাত্র 899 টাকায়। তাই দেরি করো না, আমাদের পেড ব্যাচ জয়েন হওয়ার জন্য সোজা গুগল প্লে স্টোরে চলে যাও, সেখানে গিয়ে সার্চ করো জ্ঞান মুকুট, GYANMUKUT, জ্ঞান মুকুট। এই অ্যাপটা সার্চ করলেই তোমাদের সামনে চলে আসবে এবং তোমরা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে লগ ইন প্রসেস কমপ্লিট করার পর তোমরা সোজা চলে যাবে কোথায়, WB আপার প্রাইমারি টেট ফুল কোর্স, সেটাকে তোমরা পারচেস করে নেবে। পারচেস করলেই তোমাদের সামনে পুরোটা একসাথে চলে আসবে। এরকম নয় যে একটি একটি করে আসবে, আমাদের পুরো কোর্সের কাজ চলছে। তোমরা ভিডিওগুলো একসাথেই পুরোটা পেয়ে যাবে, পুরো নোটস পেয়ে যাবে, পুরোটা তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি। তাই আর দেরি নয়, আমাদের সাথে এক্ষুনি যুক্ত হও। আর আমাদের ইউটিউব চ্যানেলেও কিন্তু রেগুলার ভিডিও আসবে, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।